নির্বাচনী দায়িত্ব পালনের ব্যাপারে বিভিন্ন সময়ে কমেন্টের মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করছি। সুতরাং এই সপ্তম দফার দায়িত্ব পালনের পূর্বে এই প্রশ্নগুলির উত্তর জেনে যান, আশা করি আপনাদের পক্ষে সুবিধা হবে। 1 নম্বর প্রশ্ন একজন করেছেন, ইভিএম কি আগের রাতে কানেক্ট করে রাখা যাবে? না, আগের রাত্রে আপনি ইভিএম মানে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এগুলোকে মক পোলের জন্য কখনোই কানেক্ট করে রাখবেন না। এটা আপনি কানেক্ট করুন ভোট শুরু হওয়ার মানে মক পোল শুরুর পূর্বে, সম্ভব হলে এজেন্টদের উপস্থিতিতে। তাদের অনুপস্থিতিতে এটা করবেন না। যদি দেখেন যে এজেন্টরা দেরি করছে, 15 মিনিট লেট হয়ে গেছে, তখন আপনি সেটা করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সেটা তাদের উপস্থিতিতে করার। দ্বিতীয় প্রশ্ন, ইভিএম কি একেবারে কানেক্ট করে ফাইনাল করে মক পোল করা যাবে? মানে ইনি হয়তো জানতে চাইছেন যে ইভিএমটাকে আমরা যদি মানে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এগুলোকে আমরা যদি একেবারে যেটাকে যেখানে রাখার রেখে সেই অবস্থায় কানেক্ট করে যদি মক পোলটা করি আর সেই অবস্থাতেই যদি পরে আমরা অ্যাকচুয়াল পোলটা করি, তাদের কোনো সমস্যা আছে? সমস্যা কিছু নেই। আপনি চাইলে মক পোলের সময় তাদেরকে যেখানে যেখানে রাখার রেখে কানেক্ট করে একবারে মক পোল করে মক পোল ডিলিট করে তারপরে আপনারা সেভাবেই ভোট প্রক্রিয়া আবার শুরু করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি বলি যে মক পোলের সময় আপনি 3টি ইউনিটকে যদি পাশাপাশি রেখে মক পোলটা করেন তাহলে কিন্তু মক পোলটা পরিচালনা করতে আপনার অনেক সুবিধা হবে। আর তা না করে আপনি যদি ভিভিপ্যাট আর ব্যালট ইউনিটকে ওই ভোট কক্ষের মধ্যে রাখেন আর কন্ট্রোল ইউনিটটাকে আলাদা জায়গায় রাখেন, তাহলে রাখা যায় কিন্তু এক্ষেত্রে মক পোল পরিচালনা করতে অসুবিধা হয়। তো আপনাদের সুবিধার মতন আপনারা কাজটা করবেন। আমার মতে একত্রে রেখে মক পোল পরিচালনা করে তারপরে অ্যাকচুয়াল ভোটের পূর্বে ইউনিটগুলোকে নির্দিষ্ট স্থানে রাখুন, এতে আপনাদের সুবিধা হবে। 3 নম্বর প্রশ্ন, পোলিং পার্সোনেলরা কি মক পোলে অংশগ্রহণ করতে পারবে? ধরুন ব্যাপারটা হচ্ছে মক পোলটা বেসিক্যালি পোলিং এজেন্টদের জন্য। মেশিন যে ঠিক রয়েছে তার মধ্যে যে কোনো ভোট নেই এবং মেশিন যে যেখানে ভোট দেওয়া হবে সেখানে যে ভোট পড়ছে বা পড়বে, এই সমস্ত বিষয়গুলো দেখানোর জন্যই মক পোলের প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের দ্বারা রাখা হয়েছে। কিন্তু যখন মক পোল চলবে তখন এজেন্টদের উপস্থিতিতে এবং তাদের সম্মতিতে পোলিং পার্সোনালরাও মক পোলে অংশগ্রহণ করতে পারেন, ভোটদান করতে পারেন, সমস্যার কিছু নেই। আর এরকম একটা প্রভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকেও রাখা হয়েছে, যেমন ধরুন যখন মক পোলের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, 15 মিনিট ওয়েট করার পরেও কেউ আসছে না, তো সেক্ষেত্রে পোলিং পার্সোনালদেরকেও মক পোলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যখন এজেন্টরা উপস্থিত থাকবেন তখন তাদের সম্মতিতে আপনারাও মক পোল প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। মানে আমি ভোটদানের কথা বলছি, তাতে সমস্যার কিছু নেই। আর ওনারা যদি বলেন আমরাই দেব, তাহলে ওনারাই দেবেন। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, আর কিছু না। আরেকটি প্রশ্ন, মক পোল স্লিপ যেগুলো ভিভিপ্যাটের পেছনে বেরোবে সেগুলোর পেছনে কি প্রিসাইডিং অফিসার সাইন করবেন? হ্যাঁ, প্রিসাইডিং অফিসার মক পোলের স্লিপ যেগুলো বেরোবে তার পিছনে তিনি সাইন করবেন না। মক পোল স্লিপগুলোর পেছনে সাইন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু ওগুলোর পেছনে ডিস্টিংগুইশিং মার্কটাও মারবেন না, ওটার পেছনে মক পোল স্লিপ নামক যে সিলটা রয়েছে সেটা মারবেন। তাহলে মক পোল স্লিপ এর পেছনে শুধুমাত্র মক পোল স্লিপ নামে যে সিলটা রয়েছে সেটা মারতে হবে। ওর পিছনে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়ার বা তার পেছনে প্রিসাইডিং অফিসারের সিগনেচারের কোনো প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, মক পোল স্লিপগুলো কি পার্টি ওয়াইজ আলাদা আলাদা করতে হবে? শুনুন, মক পোল স্লিপগুলো যখন আপনি ভিভিপ্যাট থেকে কালেক্ট করে নিলেন সেগুলোকে তো আলাদা করতে হবে, কারণ হচ্ছে আপনি স্ট্যাপল করে বা রাবার ব্যান্ড দিয়ে আলাদা করতে পারেন, কারণ সেগুলো গুণে দেখানোর একটা ব্যাপার থাকে। যতগুলো ভোট এজেন্টরা দিয়েছেন ততগুলোই ভোট যে পড়েছে তার সপক্ষে সেগুলোকে কাউন্টিং করে দেখাতে হয়, মিলিয়ে দেখাতে হয়। তাহলে আপনি সেগুলোকে স্ট্যাপল করে হোক বা রাবার ব্যান্ড দিয়ে হোক আলাদা করে নিতে পারেন। তারপরে সেগুলো সব একসঙ্গে আপনার সেই ব্ল্যাক এনভেলপের মধ্যে চলে যাবে। একজন প্রশ্ন করেছেন যে ব্যাটারি চেঞ্জ হলে কি মিনি মক পোল করতে হবে? ব্যাটারি চেঞ্জ মানে
পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের ক্ষেত্রে মক পোলের কোনো বিধান নেই। এক্ষেত্রে আপনাকে যথাযথ যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলি ফিল আপ করতে হবে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে 17C-তে যে আমি টোটাল ভোটারের সংখ্যাটা লিখব, সেখানে কি টোটাল ভোটার আর ইডিসি একসঙ্গে যোগ করে সংখ্যাটা লিখতে হবে? এক্ষেত্রে বলি, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন লিখে প্লাস দিয়ে কতগুলো ইডিসি ভোটার হলো সমান সমান টোটাল ভোটটা লিখবেন। এভাবেই লেখার নিয়ম। আচ্ছা, আরেকটি প্রশ্ন, 17C কি ইভিএম এর হ্যান্ডেলে বাঁধতে হবে? শুনুন, এটা আপনি আপনাদের ডিসিআরসি থেকে জেনে নেবেন এবং আপনাদের ওখানে কীভাবে ট্রেনিং হয়েছে সেখানে কি বলা হয়েছে। যেমন সেকেন্ড যে ফেজের ইলেকশন, সেখানে কিন্তু ইভিএম এর হ্যান্ডেলে 17C বাঁধতে বলেনি, আমরা 17C আলাদাভাবে জমা দিয়েছিলাম। তো আপনাদের ডিসিআরসিতে বা আপনাদের এলাকার যে ট্রেনিং সেখানে যা বলা হয়েছে, আর সবচেয়ে ভালো হলো ডিসিআরসিতে মালপত্র রিসিভ করার সময় সেখানে জেনে নেবেন যে ওনারা কীভাবে জিনিসগুলো বা মালপত্রগুলো রিসিভ করবেন। ওনারা রিসিভ করবেন, ওনাদের কাছ থেকে এই সমস্ত প্রশ্নগুলো শুনে নেবেন। আরেকটি প্রশ্ন, ভিভিপ্যাটের ব্যাটারি কি বের করতে হবে? ব্যাপারটা হচ্ছে, এই ক্ষেত্রেও আমি একই কথাই বলবো। যদিও বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে ভিভিপ্যাটের ব্যাটারিটা রিমুভ করতে বলা হয়েছে এবং সেটা হাতে হাতে ডিসিআরসিতে জমা নেবে এমনটাই বলা হয়েছে, কিন্তু আপনাদের ওখানে কি বলা হয়েছে আর ডিসিআরসিতে মালপত্র রিসিভ করার সময় সেটা জেনে নেবেন যে ব্যাটারি হাতে হাতে খুলে আনতে হবে কি না। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডিসিআরসি ভেদে ইনস্ট্রাকশনে কিছু পার্থক্য থাকছে বা দেখা যাচ্ছে। আচ্ছা, আনইউজড ফর্ম কি হবে, সাইন করতে হবে কি না? যেগুলো আনইউজড ফর্ম, সেগুলো প্রত্যেক ক্যাটাগরির আনইউজড ফর্মগুলোতে, প্রত্যেক ক্যাটাগরির যেগুলো আনইউজড ফর্ম, সেই ফর্মগুলির একটিতে করে আপনি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, সাইন করবেন, ডেট দেবেন, প্লেস দেবেন। কিন্তু সেই ফর্মটি যদি ব্যবহার না হয় তাহলে আড়াআড়িভাবে কেটে দিয়ে নীল লিখে দেবেন এবং সেগুলোকে তার নির্দিষ্ট খামে ভরবেন এবং জমা দেওয়ার সময় সেটি জমা দেবেন। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইনে দাঁড়িয়ে যে ফর্মগুলো ব্যবহার হয়নি, আপনারা মুখে বলছেন যে এগুলো ব্যবহার হয়নি নীল, কিন্তু ওনারা একটা করে ফর্ম দেখতে চাইছেন। তাহলে প্রত্যেক ক্যাটাগরির আনইউজড ফর্ম, বারবার বলছি, প্রত্যেক ক্যাটাগরির আনইউজড ফর্ম একটি করে সিল সাইন করে নীল লিখে নির্দিষ্ট খামে ভরে সেগুলো যথাযথভাবে জমা করবেন। এতে লাইনে দাঁড়িয়ে আপনার বিভ্রান্তির শিকার হতে হবে না বা হয়রানির শিকার হতে হবে না। ক্যান্ডিডেট পিছু কয়টি এজেন্ট পাস ইস্যু হবে? ভালো করে বুঝে নিন, প্রত্যেক ক্যান্ডিডেট পিছু একটি এজেন্ট পাস ইস্যু হবে এবং সেই এজেন্ট পাসেই যে এজেন্ট থাকছেন এবং তার যে রিলিভার, দুজনের নাম থাকবে। একজন প্রশ্ন করেছেন, ফর্ম 10 বা অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, এগুলো কি রিলিভারদের কাছেও নিতে হবে? হ্যাঁ, রিলিভার বা এমনি এজেন্ট যিনি বুথে উপস্থিত থাকবেন প্রত্যেকের কাছেই আপনাকে ফর্ম 10টা কালেক্ট করে নিতে হবে। একজন প্রশ্ন করেছেন যে অ্যাপ পল মনিটরিং অ্যাপ যেটা রয়েছে সেটা যদি কাজ না করে সেক্ষেত্রে কি ম্যানুয়ালি SMS করা যাবে? হ্যাঁ, যদি অ্যাপে মেসেজ করা না যায় তাহলে আপনাকে ম্যানুয়ালি SMS করে ভোটের তথ্যগুলো পাঠাতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন যে যখন 2 ঘন্টা অন্তর অন্তর ভোটের হিসাবটা দেব, মেসেজ করব, তখন কি মাইনাস করে করে করতে হবে? না, মাইনাস করে করতে হবে না। কিউমুলেটিভ যেটা ভোটের হিসাব, সেভাবেই আপনি ভোটের মেসেজটা পাঠাবেন। ওখানে মাইনাস করে বা বাদ দিয়ে আপনাকে করতে হবে না। যতটার সময় 9টার সময় যতগুলো ভোট দেখাচ্ছে সেটাই আপনি পাঠাবেন, 11টার সময় যতগুলো ভোট দেখাচ্ছে সেটাই আপনি পাঠাবেন। এই বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের উত্তর দিলাম, আশা করি আপনাদের সুবিধা হবে। তো শেষ পর্যায়ের নির্বাচনী কাজে যাওয়ার আগে ভিডিওটি দেখে যান, আপনাদের সুবিধা হবে। আপনারা সুস্থ মতো ভোট করে বাড়ি ফিরুন এই আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। পাশে থাকুন, ধন্যবাদ।